হ্যালো স্টুডেন্টস, এর আগের দিনের পর তাহলে আজ দ্বিতীয় ক্লাস শুরু করি, স্ট্রাকচার অফ অ্যাটম বা পরমাণুর গঠন। তাহলে আগের দিন তোদের কতটা পড়িয়েছিলাম মনে আছে? বিগ ব্যাং থিওরি, মহাবিস্ফোরণ তত্ত্ব, কী করে করে ইউনিভার্সটা তৈরি হলো, একটা ছোট্ট বিন্দু থেকে কিভাবে স্পেস, টাইম, মাস, এনার্জি এসব তৈরি হলো, যে আস্তে আস্তে বড় বড় পদার্থ, গ্রহ, উপগ্রহ, তারপর ধূমকেতু, সূর্য, অন্যান্য নক্ষত্র, বড় বড় গ্যালাক্সি তৈরি হলো, এগুলো সম্পর্কে বলেছিলাম। তো এর সাথে যেটা বলেছিলাম সাবঅ্যাটমিক পার্টিকেলস বা অবপারমাণবিক কণা সম্পর্কে। তো সাবঅ্যাটমিক পার্টিকেলসগুলোর মধ্যে 3 রকমের টাইপ ছিল। একটা ছিল স্টেবল, স্থায়ী, একটা ছিল আনস্টেবল, অস্থায়ী, আর কম্পোজিট আর সংমিশ্রণ, কম্পোজিট বা সংমিশ্রণ। তো এগুলোর মধ্যে তোদের ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিট্রন, মেসন ইত্যাদি নানা রকমের কণার কথা বলেছিলাম। ভালো কথা। এই আমাদের এবার 11 এবং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য, উচ্চ মাধ্যমিকের জন্য যেগুলো মনে রাখতে হবে সেগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের চার্জ এবং মাস। যদিও নিউট্রনের চার্জ মনে রাখতে হচ্ছে না, কারণ নিউট্রন চার্জলেস, কোনো চার্জ নেই, আধান নেই। আর ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিট্রন আর মেসনের আবিষ্কর্তার নাম, যারা ইনভেন্ট করেছিল, ডিসকভার করেছিল তাদের নাম, এবং সেই সঙ্গে তাদের সিম্বলগুলো, কীভাবে তার ইলেকট্রনকে ই, মাথায় 0, পায়ে -1, প্রোটনকে উপরে 1 নিচে 1, নিউট্রনকে উপরে 0, উপরে 1 নিচে 0 ইত্যাদি। এভাবে সেই রিপ্রেজেন্টেশন আগের দিন বলেছিলাম, সেইগুলোকে, সিম্বলগুলোকে একটু মনে রাখতে হবে, আর আবিষ্কর্তার নামগুলোকে। তাহলে এইগুলোকে তোদেরকে তাহলে কিন্তু মাথার মধ্যে রাখতে হচ্ছে। তো এবারে দেখ, ঘটনা হচ্ছে কি, যে এইগুলো তোরা বইয়ে পেয়ে যাবি। আমি ওই জন্য নোট হিসেবে বা এই বোর্ডে লেখাই নি, বইয়ে পেয়ে যাবি। বইয়ের থেকে তোরা দেখে নে, এগুলো খুব ভালো করে দেখে নিবি, বইয়ে একদম ছক হিসাবে করে দেওয়া আছে, সেগুলোকে তোরা দেখ। তো এখন হচ্ছে কি, আজকে যেটা পড়াবো সেটাকে একটু বলি তোদের। সেটা হচ্ছে যে তোদের আজ পড়াবো পরমাণুর গঠনটা, কী করে একটা পরমাণু তৈরি হয়। তার আগে একটু আগের দিনের সম্পর্কে আর একটু বলার আছে, সেগুলো বলে নিই তোদেরকে। মূলত এটা একটু রিডিং করতে হবে বইয়ের থেকে। কী কী পড়তে হবে না, ডিসকভারি অফ ইলেকট্রন, ইলেকট্রনের ডিসকভারিটা, আবিষ্কারটা, কী করে ইলেকট্রন আবিষ্কার হলো, সেই ডিসচার্জ টিউবের মধ্যে তড়িৎক্ষরণ করে দেবী থমসন ক্যাথোডের অস্তিত্ব খুঁজে পেল, এবং সেটাই যে পরে দেখা গেল সেগুলো ইলেকট্রন ইত্যাদি। একটু রিডিং পড়তে হবে, বিরাট গুরুত্বপূর্ণ কিছু নয়, কিন্তু রিডিংটা পড়ে রাখতে হবে। এরপরে পড়বি তোরা ডিসকভারি অফ প্রোটন, প্রোটনের ডিসকভারিটা পড়তে হবে। এই প্রোটনের ডিসকভারি পড়বি, ওইখানেও একটা তড়িৎক্ষরণ নল, একটা ডিসচার্জ টিউব, তার একটু সেট আপটা একটু আলাদা, কিন্তু ওটা একই রকমের কাছাকাছি ব্যাপার, একটু দেখবি। এখানে আমার একটু কথা বলার আছে, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ক্যানেল রে হিসেবে যেটা আবিষ্কার করেছিল গোল্ডস্টাইন 1897 খ্রিস্টাব্দে, সেটাই ছিল কিন্তু অ্যাকচুয়ালি প্রোটনের আবিষ্কার। বইয়ে দেখবি আবিষ্কর্তার নাম রাদারফোর্ড দেওয়া আছে ঠিকই, কিন্তু রাদারফোর্ড 1911 সালে অ্যাকচুয়ালি প্রোটনটাকে নাম দিয়েছিল যে এটা প্রোটন কণা। কিন্তু প্রোটন বলে যে একটা জিনিসের অস্তিত্ব, প্রোটন নামটা হয়তো জানতো না, কিন্তু প্রোটনের সম্পর্কে একটা পজিটিভলি চার্জ পার্টিকেলস, এইটা সম্পর্কে কিন্তু গোল্ডস্টাইন 1897 খ্রিস্টাব্দে আবিষ্কারটা করে ফেলেছিল। তাহলে আবিষ্কর্তা হিসেবে গোল্ডস্টাইনকেই বেশিরভাগ বিজ্ঞানী স্বীকৃতি দেয়, কিছু কিছু বিজ্ঞানী রাদারফোর্ড বলে যদিও। তো আমি গোল্ডস্টাইনকে আবিষ্কর্তা বলার সমর্থক। আর নিউটনের আবিষ্কারটাকে আমি বলছি, পড়াতে তোদেরকে আমি বলবো। তাহলে আজকের আমরা মূল আলোচনাতে আমি আজকে চলে যাব। তাহলে এই জায়গাটা একটু মুছে দিই এবং আজকের আলোচনাতে আমরা চলে যাই। তো ঘটনা হলো কি, আমাদের যে এই পরমাণুর গঠন, আমরা স্ট্রাকচার অফ অ্যাটমের মধ্যে আছি। আমি আজকে তোদের মূলত রাদারফোর্ডের অ্যাটমিক মডেলটাকে পড়াবো। তার আগে এই রাদারফোর্ড তোদের আগের দিন বলেছি, আমাদের ভারতীয় বিজ্ঞানী মহর্ষি কণাদের আবিষ্কার ছিল। ডিমোক্রেটাস, একজন গ্রিক দার্শনিক, সেও ভারতবর্ষে ঘুরতে এসেছিল। একদম গ্রিক উপকথাতে পরিষ্কার উল্লেখ আছে, সে যে ধারণাটা ভারত থেকে নিয়ে গেছিলো, আজ আর এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। তাহলে আবিষ্কর্তা হিসাবে, পরমাণুর আবিষ্কর্তা হিসাবে আমরা কণাদকেই চিনি। তারপর অনেক দূর আমাদের বিজ্ঞান এগিয়ে গেছে।
রাদারফোর্ড মোটামুটি একটা মোটের উপর একটা ধারণা দিতে পেরেছিল পরমাণু। তার আগেও কিছু লোকজন, কিছু বিজ্ঞানী এসব কনসেপ্ট দিয়েছিল। তার মধ্যে অন্যতম হচ্ছে থমসন। এই যে থমসন ইলেকট্রন আবিষ্কার করেছিল, সেই থমসন যেটা দিয়েছিল সেটা হচ্ছে কি, ধর এরকম একটা তরমুজ দেখেছি, সবুজ রঙের তরমুজ, ইংরেজিতে ওয়াটারমেলন বলে। সেই তরমুজের ভেতরটা লাল রঙের মাড়িটা থাকে, পাল, তার মধ্যে কালো কালো বীজগুলো গাঁথা থাকে। এই যে এই রকম ভেবেছিল যে ওয়াটারমেলনের মতো ওয়াটারমেলন মডেল। থমসন ভেবেছিল কি, যে এইরকম পরমাণুটার মধ্যে একটা এরকম পজিটিভ চার্জের একটা মাড়ি বা পাল্প যেমন তরমুজে থাকে, তার মধ্যে ইলেকট্রনগুলো গাঁথা আছে বীজের মতো, নেগেটিভ ইলেকট্রনগুলো গাঁথা আছে। ওয়াটারমেলন মডেল, বা এটাকে অনেক সময় বলা হয় পাম পুডিং মডেল। এবং অচিরেই এই কনসেপ্টটা ব্যর্থতার মুখে পড়ে, ফেল করে। পরমাণুর এক্সিস্টেন্সকে এই মডেলের সাহায্যে ব্যাখ্যা করা যায় না। তোরাও বুঝতে পারছিস যে কী করে ইলেকট্রনগুলো এরকমভাবে থাকতে পারে প্লাসের সঙ্গে, তাহলে তো একে অপরের সঙ্গে ইন্টারাক্ট করে যাবে ইত্যাদি। তারপরে এলো কি রাদারফোর্ড। অ্যাকচুয়ালি রাদারফোর্ডকেই বলতে পারিস আধুনিক সায়েন্টিফিক যে অ্যাটমিক স্ট্রাকচার অফ অ্যাটম, তার একদম প্রথমের বিজ্ঞানী হচ্ছে রাদারফোর্ড, যে অন্তত যে এক্সপেরিমেন্টের মাধ্যমে, কোনো থিওরি নয়, কোনো ফিলোসফি নয়, দর্শন নয়, একদম পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্ত, একবার এক্সপেরিমেন্ট, একবার একেবারে অবজারভেশন করলো এবং তার থেকে ইনফারেন্স বা সিদ্ধান্ত গ্রহণ করলো। বিজ্ঞানের যে তিনটে পিলার, পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত, এইভাবে সিদ্ধান্তটা, ইনফারেন্সটা গ্রহণ করার চেষ্টা করেছিল রাদারফোর্ড। সেই রাদারফোর্ডের এক্সপেরিমেন্টটা তোদেরকে একটু বলি। তোরা এটা মাধ্যমিকে শিখেছিস, শুনেছিস, কিন্তু তবুও আমি বলবো, কারণ দেখ মাধ্যমিকের সঙ্গে পুরো যে আলাদা একটু, এটাকে কিন্তু তোরা টের পাবি। প্রথমে আমি বলছি রাদারফোর্ডস এক্সপেরিমেন্ট, রাদারফোর্ডের পরীক্ষা। রাদারফোর্ড করলো কি, একটা গোল্ড প্লেট, গোল্ড বা সোনা, প্লেট, পাত, সোনার একটা পাতকে দিল এবং আলফা কণা, একটা রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট নিয়ে, তেজস্ক্রিয় মৌল নিয়ে, তার মধ্যে আলফা কণা আমরা জানি আলফা পার্টিকেল মানে হচ্ছে হিলিয়ামের নিউক্লিয়াস। আগের দিন তোদের দেখিয়েছি, হিলিয়াম 2+ আয়ন। তো এই আলফা কণাগুলো তাহলে পজিটিভলি চার্জড, এই আলফা কণাগুলোকে পাস করালো একটা গোল্ড প্লেটের মধ্যে দিয়ে। এখানে ছোট্ট করে একটু মজার কথা বলি তোদের, দেখবি বইয়ে সবসময় গোল্ড প্লেটটাকে কেমন করে গোল দেওয়া আছে, গোল্ড যে প্লেট বা সোনার পাতটাকে গোল দেওয়া আছে। তাহলে কি সবসময় রাদারফোর্ড কি এটাকে গোল করে কেটেছিল? ব্যাপারটা তা না, একটু এখানে একটু মজা আছে। অ্যাকচুয়ালি গোল্ড প্লেটটা এরকম স্কোয়ার শেপ বা একটা আয়তকার আকারেরই ছিল, কিন্তু এবং এর মধ্যে থাকে প্রচুর পরমাণু। তাহলে আমরা কি করছি, আমাদের আলোচনার সুবিধার জন্য যে কোনো একটা অ্যাটমকে জুম করে দেখছি, এটা একটা অ্যাটম, গোল্ডের একটা অ্যাটমকে আমাদের বোঝানোর সুবিধার জন্য একটা দেখাচ্ছি, কারণ অনেকগুলো দেখালে এত জটিল হয়ে যাবে ছবিটা, ভালো লাগবে না। তাহলে এরকম একটা গোল্ড প্লেট, একটা রেডিওঅ্যাক্টিভ, এটাকে একটা তেজস্ক্রিয় কণার মাধ্যমে আলফা কণা উৎপন্ন করে সেটাকে একটা লেডের ব্লকের মধ্যে, হোলের মধ্যে দিয়ে পাস করিয়ে সেটাকে আলফা কণাগুলোকে পাস করা হলো গোল্ড প্লেট বা সোনার পাতের মধ্যে দিয়ে। একদম ধারে একদম শেষের দিকে একটা জিঙ্ক সালফাইডের একটা স্ক্রিন রাখা হয়, জেডএনএসের স্ক্রিন, পর্দা রাখা হয়, যেখানে গিয়ে ওই আলফা কণাগুলোর যে ইমেজটা, ছায়াটা, ছাপটাকে আমরা দেখতে পাই এবং সেখান থেকে আমরা বুঝতে পারি আলফা কণাগুলো কীভাবে গোল্ড প্লেটের মধ্যে দিয়ে প্রবেশ করেছে বা কীভাবে নির্গত হয়েছে ইত্যাদি। তো এটা ছিল পরীক্ষা। তাহলে রাদারফোর্ডের, দেখ বললাম যে বিজ্ঞান, যে কোনো বৈজ্ঞানিক একটা যুক্তি, পরীক্ষা, পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত, একটা প্রথমে এক্সপেরিমেন্ট হবে, তার থেকে অবজারভেশন এবং তার থেকে ইনফারেন্স নিতে হবে। তাহলে পরীক্ষাটা, এক্সপেরিমেন্টটা ছিল এই যে গোল্ড প্লেটের মধ্যে দিয়ে, সোনার পাতের মধ্যে দিয়ে আলফা কণাকে পাঠানো হলো। এবারে পর্যবেক্ষণ দেখ, এবারে আমরা অবজারভেশনটাকে দেখব।
দেখা গেল বেশিরভাগ আলফা কণা, প্রায় 99.9% আলফা কণা এরকম ক্রস করে বেরিয়ে চলে যাচ্ছে। বেশিরভাগ আলফা কণা গোল প্লেটটাকে ক্রস করে বেরিয়ে চলে যায়। খুব অল্প সংখ্যক আলফা কণা যেতে যেতে গতিপথ থেকে এইভাবে বিচ্যুত হয়, এইভাবে বিচ্যুত হচ্ছিল। আর আরও অল্প সংখ্যক আলফা কণা এইভাবে গিয়ে জাস্ট বাউন্স ব্যাক করে, বাউন্স ব্যাক বা 180 ডিগ্রি করে আবার ঘুরে আসে। বাউন্স ব্যাক মানে কি, একটা টেনিস বলকে দেওয়ালের মধ্যে ছুঁড়ে মারলি, তোর দিকে ফিরে এলো, এটাকে বলে বাউন্স ব্যাক, বাউন্স ব্যাক করলো। তো এইভাবে খুব অল্প সংখ্যক, দেখা গেছে প্রায় 20,000টার মধ্যে মাত্র একটা আলফা কণা এরকমভাবে বাউন্স ব্যাক করে ঘুরে চলে আসে। তাহলে পর্যবেক্ষণটা কি হলো? পর্যবেক্ষণ বা অবজারভেশন হলো বেশিরভাগ আলফা কণা, প্রায় 99.99% আলফা কণা পাস করে বেরিয়ে চলে যায়। অতি অল্প সংখ্যক খুব কম পরিমাণে আলফা কণা যেতে যেতে রাস্তা থেকে ডিফ্লেক্ট করে যাচ্ছে, ডেভিয়েশন হচ্ছে, ডেভিয়েট করছে, বিচ্যুত হচ্ছে। আরও অল্প সংখ্যক, প্রায় 20,000টার মধ্যে মাত্র একটা আলফা কণা বাউন্স ব্যাক করে ফিরে আসে যেতে যেতে। এর থেকে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে সিদ্ধান্তগুলো এবার দেখা যাক। সিদ্ধান্তগুলো দেখ, ইনফারেন্সগুলো দেখ। আমি এই ছবিটার থেকে ইনফারেন্সগুলোতে আসি, ছবিটাকে মুছে দিচ্ছি, তাহলে ইনফারেন্সগুলো বা সিদ্ধান্তগুলোকে আমাদের লিখতে সুবিধা হবে। তোরা ভিডিওটাকে স্টপ করে করে ছবিগুলোকে এঁকে নিবি। পুরো আজকের যে বোর্ডওয়ার্কটা কিন্তু খাতায় তুলে রাখতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবি। পুরো একদম ভিডিওটাকে স্টপ করবি, স্টপ করে 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 কিন্তু ডাটাগুলোকে, লেখাগুলোকে, বোর্ডওয়ার্কগুলোকে খাতায় তুলবি। তাহলে সিদ্ধান্ত, যে সিদ্ধান্তগুলোকে নিচ্ছে বা ইনফারেন্স, ইনফারেন্স বা সিদ্ধান্ত। সিদ্ধান্ত কি? 1 নম্বরে সিদ্ধান্ত নিচ্ছে যে এন্টায়ার মাস অফ দ্য অ্যাটম, পরমাণুর সমগ্র ভর, পরমাণুর মধ্যে একটা ছোট্ট অংশে, একটা টিনি পার্টের মধ্যে সীমাবদ্ধ, কনসেন্ট্রেটেড। পুরো ভরটা পরমাণুর পুরো ভর ক্ষুদ্র একটা অংশের মধ্যে সীমাবদ্ধ। তাহলে এটাকে বলছে নিউক্লিয়াস বা কেন্দ্রক। তাহলে 1 নম্বরে কনসেপ্ট দিল নিউক্লিয়াস বা কেন্দ্রকের কনসেপ্ট। দেখ এই জায়গাটাতে, এই জায়গায় আসার আগে, সিদ্ধান্ত নেওয়ার আগে তোদেরকে একটা সহজ উদাহরণ দিই, তাহলে তোরা আরও ক্লিয়ার হবি। ধর তোরা কেউ বাড়িতে একটা করলি কি, অনেকগুলো পাথর নিলি, দিয়ে একটা বড় একটা ব্যাগের মধ্যে এক গাদা পাথর নিয়ে, দরজা জানলাগুলো সব খোলা আছে, জানলাগুলোতে ধর গ্রিল ফ্রিল নেই, জানলাগুলো পুরো খুলে দিলি, জানলা দরজাগুলো খুলে, আর পাথরগুলোকে বা টেনিস বল, এক ব্যাগ টেনিস বল নিয়ে বসে এলো পাথারি ছুড়াছুড়ি করছিস। তাহলে যেখানে জানলা দরজাগুলো ফাঁকা আছে তার মধ্যে দিয়ে বলগুলো বেরিয়ে চলে যাবে, আর দেওয়াল থেকে বলগুলো আবার ফিরে আসবে, দেওয়ালে ধাক্কা খাবে। তাহলে ফিরে আসছে মানে নিশ্চয়ই এখানে কোনো মাস আছে, বাধা পাচ্ছে, তাই ফিরে আসছে। এই যে 20,000টার মধ্যে মাত্র একটা আলফা কণা ফিরে এলো, এর থেকে বোঝা গেল ওই জায়গাতে নিশ্চয়ই ভর আছে, তাই বাধা পাচ্ছে। আর বেশিরভাগ আলফা কণাগুলো বেরিয়ে চলে গেল, এর মানে হচ্ছে যে পরমাণুর বেশিরভাগ স্থানটা ফাঁকা। মানে ধর তুই যদি একটা ফাঁকা মাঠের মধ্যে বসে এক্সপেরিমেন্টটা করিস, যে এক ব্যাগ টেনিস বল নিয়ে এলোপাথারি ছোড়াছুড়ি করছিস, সামনে হয়তো একটা গাছ আছে, ওই একটা গাছ থেকেই বলটা বাউন্স করে তোর কাছে আসতে পারে, বাকি চারদিকে বেরিয়ে চলে যাবে, ব্যাপারটা এরকম। তাহলে ওই খুব অল্প সংখ্যক আলফা কণা ফিরে আসছে, এর অর্থ দাঁড়ায় এই যে পরমাণুর পুরো ভরটা মাত্র একটা ছোট্ট জায়গার মধ্যে, একটা টিনি পার্টের মধ্যে, একটা স্মল পার্টের মধ্যে কনসেন্ট্রেট আছে, সীমাবদ্ধ আছে, এবং পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা। তাহলে পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা এবং এটাকে নিউক্লিয়াস বলছি, বোঝা গেল? এবং একটা নিউক্লিয়াস পরমাণুর তুলনায় কতটা ছোট, মানে পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা, এটাও লিখি। দেখ আমার কাছে তোরা বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম সবাই আছিস, আমি কখনো ইংরেজিতে কখনো বাংলায় লিখছি। নিউক্লিয়াস কেন্দ্র বলে দিয়েছি, পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা, মানে হচ্ছে মোস্ট অফ দ্য পার্ট ভ্যাকাম, পুরো ভেকেন্ট, ফাঁকা। তাহলে এটাকে বলছি আমরা পরমাণুর কনসেপ্ট। তাহলে একদম কেন্দ্রের মধ্যে থাকছে নিউক্লিয়াস, আর পরমাণুর বেশিরভাগ স্থানটা ফাঁকা। দেখ এখানে একটা ছোট্ট কথা বলি, তাহলে পরমাণুর যে খুব ক্ষুদ্র অংশে নিউক্লিয়াসটা অবস্থান করছে, একটা নিউক্লিয়াস একটা পরমাণুর তুলনায় কত ছোট।
অ্যাকচুয়ালি ধর যদি একটা ফুটবল গ্রাউন্ডের মধ্যে মানে আচ্ছা তোদেরকে আজকে একটা অন্য একটা কাজ দিই, যেমন আগের দিন তোদেরকে একটা কাজ দিয়েছিলাম, তোদের খেয়াল আছে যে একটা থরের সেই পাওয়ারফুল হাতুড়িটা যেটা দিয়ে যাকে এরকম করে ঠুকে দিচ্ছি সেটাই ভেঙে যাচ্ছিলো, ইউনিভার্সটাকে ঠুকলে ভেঙে গেল, একটা সোলার সিস্টেমে ঠুকছিল ভেঙে যাচ্ছিলো, একটা দেশকে ঠুকলে ভেঙে যাচ্ছিলো। আজকে ওরকম একটা পাওয়ারফুল আরেকটা টুল দিই, একটা লিভার দিই, সেটাকে ধর একটা ছুঁচ দিলাম, নিডল, এমন ছুঁচ তুই যে কোনো জিনিসকে খুঁটে খুঁটে বার করতে পারবি। এবারে ধর তুই যদি সারা পৃথিবীর যত নিউক্লিয়াস আছে, গাছপালা, পাহাড়, পশু পাখি, মানুষ, আমরা সহ, ঘর বাড়ি, ভূগর্ভস্থ মাটির ভেতরে যে বিভিন্ন মিনারেলস আছে, মাটি আছে, সমস্ত কিছু নিউক্লিয়াসটাকে খুলে খুলে এরকম করে খুঁটে খুঁটে বার করবি, যার ওয়েটটা হচ্ছে পৃথিবীর ওয়েটের সমান হবে। কারণ পুরো অ্যাটমের পুরো ভরটা যদি নিউক্লিয়াসের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে একটা গোটা পৃথিবীর টোটাল ভরটা, মাসটা তার পরমাণুগুলোর যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের মধ্যেই থাকবে। সেই নিউক্লিয়াসটা যদি এটাকে জড়ো করে রাখিস, তাহলে তার আকারটা কত বড় হয়, একটা মহাদেশের মতো, একটা দেশের মতো, একটা রাজ্যের মতো, একটা জেলার মতো, একটা বড় হিমালয় পর্বতটার মতো, কত বড়। মজাটা হচ্ছে কি যে সেই আকারটা হবে একটা 1 সেন্টিমিটার কিউব, 1 সিসি, 1 সেন্টিমিটার কিউব, একটা লুডোর ছক যেমন দেখিস, একটু তার থেকে একটু বড় 1 সেন্টিমিটার কিউব, তোরা স্কেলে দেখবি 1 সেন্টিমিটার কতটা, 1 সেন্টিমিটার কিউবের একটা ঘনকের সমান আয়তন হবে গোটা পৃথিবীর সমস্ত নিউক্লিয়াসগুলোর মাস। তাহলে ভাব, তাহলে কতটা ছোট হচ্ছে আমাদের পৃথিবীর, এই পৃথিবীর সাপেক্ষে নিউক্লিয়াসটা, তাহলে কতটা স্থান ফাঁকা, বেশিরভাগ স্থানটাই ফাঁকা, খুব সামান্য অংশে নিউক্লিয়াস থাকে। তাহলে নিউক্লিয়াসের কনসেপ্ট দিল পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা। এরপরে দেখ বললো কি 3 নম্বরে, নিউক্লিয়াসটা পজিটিভলি চার্জড, কেন্দ্রক বা নিউক্লিয়াস পজিটিভ চার্জড। যারা বাংলা লিখিস তারা লিখবি ধনাত্মক তড়িতাহিত, তাহলে কেন্দ্রক বা নিউক্লিয়াসটা হচ্ছে পজিটিভলি চার্জ। এই সিদ্ধান্তটা কী করে নিল? এই সিদ্ধান্তটা দেখ, ওই যে কিছু আলফা কণা যেতে 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 এই যে যেতে যেতে ডেভিয়েট করে যাচ্ছিলো, এই ডেভিয়েট করছিল কেন? দেখ এই ব্যাপারটা, এই অবজারভেশনটা কিন্তু তোরা ওই বলের ক্ষেত্রে পাবি না। একটা বল রাস্তায় যেতে যেতে এরকম করে এরকম বেঁকে যাবে এমনটা হয় না। ছুঁড়লি একটা বলকে, একটা গাছকে এম করে, হয় সোজা বেরিয়ে গেল, গাছে ধাক্কা লাগলো, ক্রস করে বেরোলো ব্যাপার, কিন্তু যেতে যেতে এইরকমভাবে ঘুরে গেল এমনটা হতে পারে না। এই যে এরকমটা ঘুরে যাচ্ছে, এটা কেন? এইটা হচ্ছে যেহেতু আলফা কণাগুলো পজিটিভলি চার্জ, তাহলে বিকর্ষিত হচ্ছে, রিপেল করছে, নিউক্লিয়াসটাকে রিপেল করছে, বিকর্ষণ করছে। তাহলে নিশ্চয়ই নিউক্লিয়াসটাও পজিটিভ চার্জ, কারণ সমতড়িৎ যদি চার্জটা যদি একই রকমের হয়, সিমিলার চার্জ হয়, তখনই একে অপরকে বিকর্ষণ বা রিপালশন হয়, রিপেল করে একে অপরকে। তাহলে আমরা একটা পরিষ্কার বুঝতে পারছি যে নিউক্লিয়াসটা পজিটিভলি চার্জ। 3 নম্বর পয়েন্ট হয়ে গেল। আর 4 নম্বর অবজারভেশন হচ্ছে কি, নেগেটিভলি চার্জড ইলেকট্রন, এরা নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে, আচ্ছা এটা একটু মুছে লিখতে হয় আমাকে, এটা তোরা হয়তো পড়তে পারবি না। সার্কুলার অরবিট, বাংলায় এটা হচ্ছে বৃত্তাকার কক্ষপথ। বৃত্তাকার কক্ষপথের মধ্যে ইলেকট্রনগুলো, নেগেটিভলি চার্জ ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে। এখন দেখ এটার মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে সার্কুলার অরবিটের মধ্যে ঘুরছে ইলেকট্রনগুলো, মুভ করছে, আরেকটা পার্ট হচ্ছে ইলেকট্রনগুলো নেগেটিভলি চার্জ। দুটো অবজারভেশন একসঙ্গে বলা হচ্ছে 4 নম্বর পয়েন্টটাতে। তাহলে নেগেটিভলি চার্জটা কী করে হচ্ছে, এটা খুব পরিষ্কার, কারণ যেহেতু একটা অ্যাটম সামগ্রিকভাবে নিস্তড়িত, অ্যাজ এ হোল নিউট্রাল, তাহলে দেখ পজিটিভলি চার্জড হচ্ছে নিউক্লিয়াস, তাহলে নিশ্চয়ই তাকে প্রশমিত করার মতো, নিউট্রালাইজ করার জন্য যে নেগেটিভ চার্জ, সেটা নিশ্চয়ই বাইরেই থাকবে এবং তার নাম দিচ্ছে ইলেকট্রন, মিটে গেল। কিন্তু সার্কুলার অরবিটে কেন ঘুরছে, এটা কি করে বুঝলো রাদারফোর্ড? এটা রাদারফোর্ডের কিন্তু এটা ছিল কনসেপ্ট বা ধারণা, এটা অবজারভেশন থেকে পায়নি,
এই সার্কুলার অরবিটে যে ইলেকট্রন নেগেটিভলি চার্জ ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, এটা বোঝানোর জন্যই রাদারফোর্ডের পরমাণু মডেল বা রাদারফোর্ড অ্যাটমিক মডেল প্রোভাইড দিতে হয়েছিল। আমরা চলে আসবো রাদারফোর্ডের অ্যাটমিক মডেল। তো দেখা যাক রাদারফোর্ডের অ্যাটমিক মডেল। তাহলে আমরা রাদারফোর্ডের অ্যাটমিক মডেলে চলে যাই। রাদারফোর্ডস অ্যাটমিক মডেল। তাহলে রাদারফোর্ডের অ্যাটমিক মডেল, রাদারফোর্ড কি বললো যে বৃত্তাকার এরকম অরবিটের মধ্যে এরকম থাকে, এটা একটা অ্যাটম, সেই অ্যাটমটার এটা হচ্ছে অরবিট, নিউক্লিয়াস এটা হচ্ছে নিউক্লিয়াস বা কেন্দ্রক, এটা হচ্ছে ইলেকট্রন। আচ্ছা, ইলেকট্রনটাকে আরেকটু সোজা দেখাই, এটা হচ্ছে ইলেকট্রন নেগেটিভলি চার্জ ইলেকট্রন, আর এরকম করে অরবিটের মধ্যে, এটা অরবিট কক্ষপথের মধ্যে ঘুরছে। এটা বললো রাদারফোর্ড এখানে বললো কি যে এই নিউক্লিয়াসটা হচ্ছে পজিটিভলি চার্জ। তাহলে এবার পজিটিভলি চার্জ নিউক্লিয়াসটা যে পজিটিভ ধনাত্মক তড়িতাহিত যে হচ্ছে, এই পজিটিভ চার্জটার উৎস কী? তো রাদারফোর্ড এখানে বললো, তখন আবিষ্কার হয়ে গেছে প্রোটন, বললো যে এর মধ্যে থাকে প্রোটনগুলোই হচ্ছে পজিটিভ চার্জের উৎপত্তি। তাহলে নিউক্লিয়াসের মধ্যে থাকছে প্রোটন। এখানে একটা মজা আছে, দেখ, তখনও কিন্তু নিউট্রনের আবিষ্কার হয়নি। তোরা ভাবছিস যে নিউক্লিয়াসের মধ্যে থেকে প্রোটন আর নিউট্রন, কিন্তু তখন নিউট্রনের আবিষ্কারটা হয়নি, তার আগের কথা বলছি। তাহলে এর মধ্যে থাকছে প্রোটন। তো বললো কি, নাম্বার অফ প্রোটনস ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রনস, অর্থাৎ প্রোটনের সংখ্যা সমান ইলেকট্রনের সংখ্যা। তাই 10টা প্রোটন তো 10টা ইলেকট্রন, তাই তো চার্জটা প্রশমিত হয়ে যাচ্ছে, কারণ প্রতিটা প্রোটনের যা পজিটিভ চার্জ, প্রতিটা ইলেকট্রনের ততটাই নেগেটিভ চার্জ। তাই ইলেকট্রনের সংখ্যা প্রোটনের সংখ্যা সমান হতেই হয়। সমস্যা লাগলো এখানে, এই জায়গাটাতে আমি আসছি, তার আগে বলি কী করে এস্টাবলিশ করলো। তাহলে এটা হচ্ছে, এর মধ্যে থাকছে নিউক্লিয়াসের মধ্যে থাকছে প্রোটন, এবং প্রোটনের সংখ্যাই সমান ইলেকট্রনের সংখ্যা। এখন এই ইলেকট্রনগুলো কী করে এই নিউক্লিয়াসটাকে এখানে কীভাবে অস্তিত্ব বজায় রাখছে, কী করে এক্সিস্টেন্সটাকে ধরে রাখছে, এখানে ফিজিক্সের সাহায্য নিল রাদারফোর্ড। বললো যদি যে কোনো বস্তু, যে কোনো একটা ম্যাটেরিয়াল যদি কোনো কিছুকে কেন্দ্র করে ঘুরতে থাকে, যেমন ধর তুই যদি একটা পাথরটাকে একটা সুতোতে করে বেঁধে, সুতোর একটা এন্ডকে যদি আঙুলের মধ্যে এরকম করে পেঁচিয়ে যদি ঘোরাস, মাথার উপরে এরকম করে ঘোরাস, তাহলে দেখবি পাথরটা ঘুরতে থাকে। এই ঘোরার একটা কারণ আছে, ঘোরার একটা নির্দিষ্ট মেকানিজম আছে, নির্দিষ্ট ফিজিক্যাল একটা ফ্যাক্ট। কী করে ঘোরে না, ওই ঘোরার সময়তে একটা অপকেন্দ্র বল, একটা বাইরে বেরিয়ে যাবার একটা বল ক্রিয়াশীল থাকে, আর একটা অভিকেন্দ্র বল যেটা ভেতরের দিকে টান অনুভব করে। অর্থাৎ এই যে সেন্ট্রিপিটাল ফোর্স, অভিকেন্দ্র বল, এবং সেন্ট্রিফিউগাল ফোর্স বা অপকেন্দ্র বল, এই দুটো কিন্তু সমান এবং বিপরীতমুখী হতে হবে, ইকুয়াল, কিন্তু ডাইরেকশনটা অপোজিট হবে, তবেই একটা জিনিস ঘুরতে পারে। যদি কোনো একটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু আর ঘুরবে না। যেমন ধর, ওই যখন দড়িতে একটা পাথরটাকে যখন সুতোতে বেঁধে যখন ঘোরাচ্ছিস, যদি সেন্ট্রিফিউগাল ফোর্স বা অভিকেন্দ্র বল, সেন্ট্রিফিউগাল ফোর্সটা যদি ধর এমন হয়, অপকেন্দ্র বল, সেন্ট্রিফিউগাল ফোর্স হচ্ছে অপকেন্দ্র বলটা যদি ধর বেশি হয়ে যায়, তাহলে কী হবে, অর্থাৎ কী হলো, সুতোটা ছিঁড়ে গেল। তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স বা অপকেন্দ্র বলটা বেশি, তাহলে দেখবি পাথরটা ছিটকে বেরিয়ে গেছে হাত থেকে। আর যদি সেন্ট্রিপিটাল ফোর্স বা অভিকেন্দ্র বল, অর্থাৎ কেন্দ্রের দিকে বল, কেন্দ্রাভিমুখী বল, সেই বলটা যদি বেশি হয়ে যায়, অর্থাৎ তুই সুতোটাকে জোরে টেনে দিস, হাতে চলে আসে পাথরটা, তাহলে ঘোরার একটাই শর্ত, এই দুটো ফোর্সকে, সেন্ট্রিফিউগাল এবং সেন্ট্রিপিটাল, অভিকেন্দ্র এবং অপকেন্দ্র বল দুটোকে সমান এবং বিপরীতমুখী হতে হবে। সেন্ট্রিফিউগাল ফোর্স, যেটাকে বাংলা মিডিয়ামকে বলছি, সেন্ট্রিফিউগাল ফোর্স মানে হচ্ছে অপকেন্দ্র বল, কেন্দ্রের থেকে বাইরে বেরিয়ে যাবার বল, আর সেন্ট্রিপিটাল ফোর্স মানে হচ্ছে অভিকেন্দ্র বল, কেন্দ্রের দিকের যে বল, কেন্দ্রাভিমুখী বল। এটা খেয়াল থাকে। তাহলে এই দুটো বল এখানে কী হচ্ছে, যে ঘোরার জন্যে তাহলে একটা সেন্ট্রিফিউগাল, এটা মাইনাসটাকে এখানে নেব, সেন্ট্রিফিউগাল ফোর্স তৈরি হচ্ছে। আর এটা যেহেতু মাইনাস, এটা প্লাস, তাহলে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, অর্থাৎ একটা তড়িতাকর্ষণ বল কিন্তু ক্রিয়াশীল থাকছে, সেটাই কিন্তু এখানে সেন্ট্রিপিটাল ফোর্সের কাজ করছে। তাহলে এটা যদি
ফিউগাল ফোর্স, বাংলায় এটাকে লিখবি অপকেন্দ্র বল, আর এইটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এটাকে হচ্ছে তড়িৎাকর্ষণ বল। এই দুটো বল সমান আর বিপরীতমুখী বলে ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারদিকে এরকম করে ঘুরতে পারছে। তো মজাটা হলো কি, এই জায়গায় আরেকজন বিজ্ঞানী এখানে একটা কাজ করলো। রাদারফোর্ড তখন এস্টাবলিশড একজন বিজ্ঞানী, বিখ্যাত বিজ্ঞানী যাকে বলে। এই কদিন আগে যেমন তোরা স্টিফেন হকিন্স যেমন একজন বিখ্যাত বিজ্ঞানী ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়টা যেমন আইনস্টাইন বিখ্যাত বিজ্ঞানী ছিল, ঠিক তার আগে রাদারফোর্ড এরকম এক বিখ্যাত বিজ্ঞানী। তো সেই সময় একজন ইয়াং সায়েন্টিস্ট, নামটা হচ্ছে মোজলে, খুব কম বয়সে মারা গেছিলো, 28 বছর মাত্র বয়সে মারা গেছিলো প্রথম বিশ্বযুদ্ধের সময়তে। যুদ্ধক্ষেত্রে মারা গেছিলো, যুদ্ধ করতে গিয়ে মারা গেছিলো। এরকম একটা বিস্ময় প্রতিভাকে আমরা হারিয়েছি অকালে। মোজলে রাদারফোর্ডকে খুব প্যাঁচে ফেলেছিল। কেমন প্যাঁচেটা ফেলেছিল মজাটা দেখ। মোজলে রাদারফোর্ডকে বললো, আপনি তো বলছেন নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন, আর প্রোটনের সংখ্যা সমান ইলেকট্রনের সংখ্যা, মানলাম। তো আমি কার্বন পরমাণু নিয়ে, কার্বন অ্যাটম সি পরমাণু, এর কার্বন পরমাণু নিয়ে আমি কাজ করলাম। তো দেখলাম কার্বন পরমাণুর মাসটা হচ্ছে, মাস নাম্বার হচ্ছে 12, আর নাম্বার অফ ইলেকট্রনস হচ্ছে 6। তাহলে মাস নাম্বার 12 মানে নিশ্চয়ই 12টা প্রোটন আছে, তাহলে 6 ইলেকট্রন। তাহলে তো প্রোটনের সংখ্যা ইলেকট্রনের সংখ্যা সমান হলো না, ভর সংখ্যা 12 যে। তখন রাদারফোর্ড ভাবল, তো তাই তো কিছুদিন ভেবে পর বলো, বুঝলে ঠিক আছে, তুমি ঠিকই বলেছিলে। অ্যাকচুয়ালি হয়েছিল কি, তোমার এক্সপেরিমেন্টটাতে সবই ঠিক আছে, একটা জিনিস তুমি খেয়াল করো, ওই যে দেখতে পাচ্ছ যে মাস নম্বরের 12টা প্রোটন কার্বনের মধ্যে, ওই 12টা প্রোটনের মধ্যে 6টা প্রোটন হচ্ছে চার্জড, অর্থাৎ তড়িতাহিত, পজিটিভলি চার্জড, আর 6টা প্রোটনস হচ্ছে চার্জলেস, অর্থাৎ নিস্তড়িত। 6টা প্রোটন চার্জড আর 6টা প্রোটন চার্জলেস। তাহলে 6টা প্রোটন যেটা চার্জ, 6টা ইলেকট্রনের সঙ্গে প্রশমিত হচ্ছে, এদিকে ভরটাও 6 6 12 হয়ে যাচ্ছে, টোটাল হচ্ছে 12টা প্রোটন। বুঝলে আপাতত চুপ করে গেল, আবার গভীর এক্সপেরিমেন্ট করে আবার এসে বলল যে স্যার আপনি বলছিলেন ঠিক আছে, কিন্তু আমি আরেকটু দেখলাম, ওই আপনার যে চার্জ প্রোটনগুলো না, চার্জ প্রোটনগুলোর ভর চার্জলেস প্রোটনগুলো, যেগুলো তড়িৎহীন, তার থেকে একটু হালকা। মানে চার্জলেস প্রোটনগুলো একটু সামান্য ভারী, আর চার্জ প্রোটনগুলো একটু হালকা। এটা কী করে হচ্ছে? তাহলে দুটোকে আপনি প্রোটন নাম দিচ্ছেন কেন? দুটোর ভর আলাদা, চার্জও আলাদা। একটা যে কোনো কণাকে আমরা আরেকটা কণা থেকে আলাদা করি তো দুটোভাবে, তার ক্যারেক্টার দুটো, একটা হচ্ছে চার্জ আর একটা হচ্ছে মাস। তো মাসও আলাদা, চার্জও আলাদা, দুটোকেই আপনি প্রোটন বলছেন না। এই প্রসঙ্গে আরেকটা কথা তোদের বলে দিই, প্রোটনকে বলা হয় যে কোনো মৌলের ক্যারেক্টারাইজড পার্টিকেল, অর্থাৎ চরিত্র সৃষ্টিকারী কণা। মানে প্রোটনই একটা মৌলের, একটা এলিমেন্টের ক্যারেক্টারটা, চরিত্রটাকে নির্ধারণ করে। একটা যে কোনো অ্যাটম বা পরমাণু চরিত্র নির্ধারণ করে। এখানে দেখ, মানে প্রোটন ধর কার্বনের 6, কার্বনের অ্যাটমিক নাম্বার 6, তাহলে কার্বনের অ্যাটমিক নাম্বার 6 প্রোটন যারই সেই কার্বন হতেই হবে। ইলেকট্রন আর নিউট্রন কিন্তু আলাদা হতেই পারে। ধর ইলেকট্রনটা কিন্তু বাড়া বা কমা সম্ভব, কারণ আয়ন তৈরি হতে পারে। ধর অক্সিজেন 2-, অক্সিজেনের ইলেকট্রনের সংখ্যা 8টা, অক্সিজেন 2- হচ্ছে 10টা, কিন্তু অক্সিজেন 2-এরও কিন্তু প্রোটনটা 8। আবার আইসোটোপ তোরা শুনেছিস, আইসোটোপ হাইড্রোজেন 1, হাইড্রোজেন 2, হাইড্রোজেন 3, ক্লোরিনের 35, 37, এদের ক্ষেত্রে নিউট্রনগুলো আলাদা হচ্ছে, কিন্তু প্রোটন কিন্তু এক। তাহলে প্রোটন সবসময়তে চরিত্র সৃষ্টিকারী কণা, প্রোটনটা কিন্তু সবসময়তে একই হবে, সেম হবে। এক বলতে সেম, ওয়ান নয়, সেম হবে। তো তাহলে মোস্টলি এখানে যেই বলেছে এই ব্যাপারটা, তাহলে রাদারফোর্ড বুঝে গেছে যে না, আমি তো গোলমাল করেছি, আমার হচ্ছে না ব্যাপারটা, আমি এক্সপেরিমেন্টটা তাহলে আমার ঠিক হলো না। রাদারফোর্ড দিয়ে হাত তুলে যেন সারেন্ডার, যে না এটা হলো না, তুমি ঠিকই বলেছো। তো রাদারফোর্ডকে, এই যে তোদেরকে আমি যখন বললাম প্রথমে আজকে ক্লাসটা শুরু করলাম, যে আমি পরে তোদের আসছি, যে তোদের ডিসকভারি অফ ইলেকট্রন আর ডিসকভারি অফ প্রোটনটাকে বললাম, আর ডিসকভারি অফ নিউট্রনটাকে বলিনি। নিউট্রনটা দেখ, নিউট্রনটা আবিষ্কার হলো এইভাবে, এই বিতর্কটার পরই। রাদারফোর্ডের একজন ছাত্র
তার নাম হচ্ছে চ্যাডউইক, এরকম উচ্চারণ একটা হয়, চ্যাডউইক তার ফেমাস এক্সপেরিমেন্ট 1932 সালে নিউটন আবিষ্কার করলো। কীভাবে আবিষ্কার করলো সেই আবিষ্কারটা দেখাচ্ছি। দেখ, এটা এই বিক্রিয়াটাকে তোরা মনে রাখবি। করলো কি, বেরিলিয়াম 4-9 কে আলফা কণা মানে হিলিয়াম 2-4 আগেই বলেছি তোদের, দিয়ে আঘাত করলো। এতে যেটা তৈরি হলো কার্বন 6-12 আর একটা কণা। দেখ, 9-4-13, তাহলে এটা 12, নিশ্চয় তাহলে মাথায় হবে 1, 4-2-6, দেখ 6, তার মানে নিশ্চয় এটা 0, তার মানে নিউট্রন তৈরি হয়ে গেল। নিউট্রন আবিষ্কার হলো। এটা নিউট্রনের আবিষ্কার সংক্রান্ত পরীক্ষা। এটা হচ্ছে এই রিয়াকশনটা, এই বিক্রিয়াটা পরীক্ষায় আসে, ভালো করে মন দিয়ে এটা কিন্তু খাতায় লিখে রাখবে। তাহলে চ্যাডউইক নিউট্রন আবিষ্কার করার ফলে বলে দিল রাদারফোর্ডকে যে স্যার আপনি ঠিকই মোটামুটি বলেছিলেন, ওই চার্জলেস ফোটন নয়, ওগুলো অ্যাকচুয়ালি ছিল নিউট্রন। তাহলে নিউট্রন আর প্রোটনে মিলে মাস নাম্বার তৈরি করলো, আর ইলেকট্রনের সংখ্যা প্রোটনের সংখ্যা সমান, চার্জটা প্রশমিত হয়ে গেল, ব্যাস মিটে গেল, তাই না? তো রাদারফোর্ড অনেকটাই বাঁচালো ঠিকই, অনেকটা বাঁচাতে পারলো, রাদারফোর্ডকে অনেকটা বাঁচাতে পারলো চ্যাডউইক, কিন্তু পুরোপুরি বাঁচলো না। রাদারফোর্ডের কিন্তু ত্রুটি ধরা পড়লো অসীমে, সেটাকে একটু দেখে। রাদারফোর্ডের তাহলে ড্রব্যাক মানে হচ্ছে ত্রুটি বা ত্রুটি। 1 নম্বর ত্রুটি, ক্লাসিক্যাল ফিজিক্সের মানে ফিজিক্সে সনাতনী ফিজিক্স পদার্থবিদ্যার যে টিচাররা বা গবেষকরা যারা রিসার্চ করে, তারা রাদারফোর্ডকে বললো যে আপনার মডেলটা কিন্তু ত্রুটি ধরা পড়ছে। কীভাবে না, ফিজিক্সের নিয়ম অনুসারে কোনো চার্জ পার্টিকেলকে কেন্দ্র করে যদি আরেকটা চার্জ পার্টিকেল ঘুরতে থাকে, তাহলে কন্টিনিউয়াসলি তার শক্তি বিকিরণ হয়, এমিট হয়। তাহলে শক্তিটা প্রতি মুহূর্তে হ্রাস করবে। তাহলে এনার্জিটা যদি লস করলো, তাহলে ওই ইলেকট্রনটা নিউক্লিয়াসের সাথে তার দূরত্বটা, ডিস্টেন্সটা, রেডিয়াসটা, ব্যাসার্ধটা কমিয়ে ফেলে প্রতি মুহূর্তে। তাহলে কমাতে এক সময় 0 হওয়া মানে কি নিউক্লিয়াসকে হিট করবে। দেখ, এইভাবে যেভাবে দেখানো হয়েছে ছবিতে, এভাবে আস্তে আস্তে রেডিয়াসটা আগে ছিল এই, তারপর হয়ে গেল এই, তারপরে এই দিয়ে গেল 0 হয়ে যাবে। এইভাবে আস্তে আস্তে নিউক্লিয়াসকে হিট করবে এবং পরমাণু এভাবে থাকতে পারবে না, পরমাণুর গঠনটা নষ্ট হবে। তাহলে নিশ্চয়ই রাদারফোর্ড যেভাবে বলছে সেভাবে পরমাণুটা থাকতে পারে না। পরমাণুটা আসে, কিন্তু রাদারফোর্ড যেভাবে বলছে সেভাবে কিন্তু পরমাণু থাকতে পারে না। অ্যাকচুয়ালি পরমাণুটা এখনও পর্যন্ত পরমাণু সম্পর্কে খুব পরিষ্কার চিত্র কিন্তু পাওয়া যায়নি। পরমাণুটা আমরা আবিষ্কার করতে পারি বা না পারি, রাদারফোর্ডের বহু আগে থেকে, মানুষের জন্মের আগে থেকে পরমাণু আছে বিশ্বব্রহ্মাণ্ডে। কীভাবে আছে আমরা আবিষ্কার করছি, সেখানে রাদারফোর্ড একটা প্রথম ধাপ, সায়েন্টিফিক একটা স্টেপ হিসাবে এটাকে নিয়েছিল এবং অনেকটাই বিজ্ঞানকে এগিয়ে দিয়েছে। রাদারফোর্ডকে ছোটো করার কোনো জায়গায় নেই। রাদারফোর্ড ত্রুটিপূর্ণ ছিল, কিন্তু আমাদের পরমাণু সম্পর্কে জানতে আজও রাদারফোর্ডকে পড়তে হয়। তাছাড়া আমরা পরের যে নিয়মগুলো, পরের যে কনসেপ্টগুলো, ধারণাগুলোতে আমরা যেতেই পারবো না। আর 2 নম্বর পয়েন্টটা হচ্ছে, এটাকে দেখ, এটা হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেনের লাইন স্পেকট্রাম। রেখা বর্ণালী, হাইড্রোজেনের রেখা বর্ণালী পাওয়া যায়, কিন্তু পাওয়া যাচ্ছিল ব্যান্ড স্পেকট্রাম বা কন্টিনিউয়াস স্পেকট্রাম, একটা নিরবিচ্ছিন্ন বর্ণালী। কিন্তু দেখা যাচ্ছে বাস্তবে লাইন স্পেকট্রাম পাওয়া যায়। এটা আজকে তোরা বুঝতে পারবি না, এটা পরের দিনের কাছে স্পেকট্রাম থেকে শুরু করবো, কেন এটা ত্রুটি হচ্ছে, হাইড্রোজেনের কেনই বা কন্টিনিউয়াস স্পেকট্রাম পাওয়া উচিত ছিল, আর কেনই লাইন স্পেকট্রামটা পাওয়া যাচ্ছে বলে ভুল বলছি কেন। তাহলে এটা জেনে রাখ, এটা 2 নম্বর ত্রুটি, যে লাইন স্পেকট্রাম পাওয়া যায় হাইড্রোজেনের, কিন্তু রাদারফোর্ডের নিয়মে যদি পরমাণু থাকতো তাহলে কন্টিনিউয়াস স্পেকট্রাম পাওয়া উচিত ছিল। আমরা পরের দিন বোরের মডেলে চলে যাব এবং তার আগে আমি স্পেকট্রামটাকে একটু পড়িয়ে তারপর বোরের মডেলে যাব। তোরা বোর্ডগুলো ভালো করে রেখে নে, বইয়েরটা এই অংশটাকে একটু পড়বি, এই জায়গাগুলো পড়বি। আরেকটা ইনফরমেশন তোদেরকে এখানে দিয়ে দিই, যে অ্যাকচুয়ালি একটা পরমাণু একটা নিউক্লিয়াসের থেকে কতটা বড় জেনে রাখ, প্রায় 10 to the power 15 গুণ বড়। 10 to the power 15 গুণ মানে একটা, যদি সাইজের দিক থেকে যদি বিচার করিস, মানে অ্যাটম বাই নিউক্লিয়াস,
সমান 10⁻15 হয়। আরেকটা কথা যে সেটা হচ্ছে কি, যে একটা পরমাণুর মাস নাম্বার ভর সংখ্যার উপরে কিন্তু তার ব্যাসার্ধটা ডিপেন্ড করছে। সেটা কেমন, মানে আর সমান R0 ইন্টু A⁻1/3, যেখানে R0টা হচ্ছে একটা কনস্ট্যান্ট। দেখ এই আরটা হচ্ছে, এটা হচ্ছে রেডিয়াস, ব্যাসার্ধ, যারা ইংরেজিতে লিখছিস তারা লিখবি রেডিয়াস, অ্যাটমটার রেডিয়াস, এটা হচ্ছে তার অ্যাটমিক মাস বা মাস নাম্বার, এটাকে বলে ভর সংখ্যা বাংলাতে। এই R0 হচ্ছে একটা কনস্ট্যান্ট আর, R0 হচ্ছে একটা কনস্ট্যান্ট আর। এই R0টাকে ধরা হয়েছে 1.25 ইন্টু 10⁻⁻5 মিটার, 1.25 ইন্টু 10⁻⁻5 মিটার R0টা। এটা হচ্ছে তাহলে কি একটা পরমাণুর মাস নাম্বারের উপরে কিভাবে একটা পরমাণুর সাইজটা বা বিশেষ করে ব্যাসার্ধ বা রেডিয়াসটা ডিপেন্ড করে, তার জন্য একটা সমীকরণ। এটাও তোরা খাতায় রেখে রাখবি। পরের দিন আমি বোর্ড মডেলে চলে যাব, তার আগে স্পেকট্রামটা পড়াবো এবং 2 নম্বর ত্রুটিটা কেন এলো তাহলেই বুঝতে পারবি স্পেকট্রামটা পড়লে। সেটার থেকে আমরা শুরু করব। তাহলে আজকের মতো এখানে শেষ করছি, টাটা, পরের দিন দেখা হবে, ঠিক আছে।